নমস্কার। আজ শিক্ষক দিবস। দিনভর সামাজিক মাধ্যমে এবং আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায়, প্রতিটি জেলায়, প্রতিটি মহকুমায় শিক্ষক শিক্ষিকারা যারা কর্মজীবনে রয়েছেন, বিভিন্ন বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে রয়েছেন, তাদের কাছে আজকের এই দিনটি একেবারেই অন্যরকম ছিল। আমরা দেখেছি এবং ইতিমধ্যেই PB24 এর পর্দায় আপনারা দেখেছেন সকাল থেকে নানা জায়গায় বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয়েছে। শিক্ষক দিবসের আয়োজন রাজ্যস্তরীয়ভাবেও আয়োজিত হয়েছে অনুষ্ঠানের মাধ্যমে। সেখানে সম্মাননীয় অতিথিরা তাঁদের মতো করে বক্তৃতা করেছেন। অনেক গুণী শিক্ষকদের সংবর্ধনা এবং সম্মান জানিয়ে পুরস্কৃত করা হয়েছে। আমাদের আজকের এই আয়োজন আমরা তাঁদেরকে উৎসর্গ করছি, আমাদের রাজ্যের প্রত্যেক শিক্ষকদের, শিক্ষিকাদের। আলাদা করে শিক্ষিকা শব্দটি এখানে বলার প্রয়োজন নেই, আমরা আজ প্রত্যেককে শিক্ষক বলছি। আপনারা যারা প্রতি রাতে আমাদের আয়োজন দেখেন, আমাদের সঙ্গে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে, এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। আজও তাই, ব্যতিক্রম কিছু নয়। আমরা চাইব আপনারা আমাদের এই আয়োজনে যুক্ত থাকুন এবং আপনারাও আমাদের সঙ্গে মিলেমিশে আমাদের ভাবনাগুলোকে ভাগ করুন। আমরা এই আয়োজনে আজকে দুটো কাজ করব। একটা, আজকে যা যা হলো বিভিন্ন জায়গায় আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব, এবং পাশাপাশি আমাদের কাছে একটি অমূল্য রতন রয়েছে, পরেশ স্যার। আপনাদের সকলের পরিচিত পরেশ স্যার এই স্টুডিওতে এসেছিলেন শিক্ষক দিবসের দিনেই। আমরা তাঁর একটি সাক্ষাৎকার নিয়েছিলাম, হয়তোবা বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে তার একমাত্র সাক্ষাৎকার। তিনি প্রয়াত হয়েছেন গত কয়েক মাস আগে এবং অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনায় তিনি প্রাণ হারিয়েছেন। আপনারা যারা তাঁর ছাত্র, অগণিত মানুষ যারা তাঁকে প্রতিনিয়ত শিক্ষক হিসেবে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, তাদের কথা মনে রেখে এবং সার্বিকভাবে তিনি যা যা বলেছিলেন, একজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক, তিনি যে ভাষায়, যে ভাবনায়, যে চিন্তাধারায় তার জীবনকে দেখেছিলেন, যে দর্শনে তিনি জীবনকে বেঁচেছিলেন, তা আপনাদের আরেকবার মাঝে মাঝে একটু শোনাতে চাইব আজকের এই আয়োজনে। প্রথমে আজকে কোথায় কোথায় কি কিভাবে দিনটি উদযাপিত হলো তার খণ্ড খণ্ড চিত্র আপনাদের দেখাতে চাই। এই যে চিত্রটি দেখছেন, দেখুন কি অসাধারণ একটি চিত্র। আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় আজকে ঠিক এইভাবেই শিক্ষকদেরকে শ্রদ্ধা জানিয়েছেন ছাত্রছাত্রীরা। এবং এই যে চিত্রটি আপনারা দেখছেন শিলাছড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের, এতে আভিজাত্যের কোনো ছোঁয়া নেই, লোক দেখানো ভনিতা নেই। এক নির্মল শুদ্ধতায়, প্রাণের আকুতি এবং শ্রদ্ধায় শিক্ষকদেরকে ভালোবাসা জ্ঞাপন করছেন গ্রামের একটি স্কুল। ঠিক এইভাবেই তারা রীতিমতো গার্ড অফ অনার দিয়ে শিক্ষক দিবসের অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের নিয়ে গেছেন। রাজ্যের একেবারে দূর অঞ্চলে অবস্থিত শিলাছড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এই চিত্রটি দিয়ে আমরা আজকের এই আয়োজন শুরু করলাম এবং ঠিক এইভাবেই আজকের দিনের আবেগ আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই আমরা এই অনুষ্ঠানে। শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন, আপনারা যদি মনে করেন টেলিফোন করে নিজেদের আবেগ আমাদের সঙ্গে ভাগ করবেন, আপনারা ভাগ করতে পারেন, আপনারা বলতে পারেন আপনাদের মনের কথা। এবং শুনি আজ কোথায় কিভাবে দিবসটি উদযাপিত হলো, তারপরে পরেশ স্যারের কথাগুলো আপনাদেরকে শোনাবো। শুনুন। পরিশ্রম করে চলেছেন বিভিন্ন বিদ্যালয়ে, মূলত সরকারের যে লক্ষ্য সকলকে এডুকেশন, অর্থাৎ কোনো ছেলে কোনো মেয়ে কেউ যাতে শিক্ষার বাইরে না থাকে। সরকার এর মধ্যেই ঘোষণা করেছেন যে শিক্ষার অধিকার, সকলের শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে। একসময় শিক্ষক সমাজের মূল হাতিয়ার ছিল ভয় দেখিয়ে, শাসন করে শিক্ষা দেওয়ার একটা প্রণালী ছিল, কিন্তু আজকে তা নেই। আজকে শিক্ষা দিতে হবে, কিন্তু শাসন নয়। সুতরাং একটা কঠিন কঠিন অবস্থার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের শিক্ষা দিতে হচ্ছে সরকারের সেই উদ্দেশ্যকে লক্ষ্য করে। এবং আমরা চাই আগামী দিনে যে একটা সুস্থ ছাত্র সমাজ তৈরি হবে। আগামী দিনে আমাদের দেশ শ্রেষ্ঠ দেশ হবে পৃথিবীর মধ্যে। তার জন্য উপযুক্ত শিক্ষা কাঠামো, শিক্ষক সমাজ যদি না থাকে, তাহলে সেই
সুস্থ সমাজ তৈরি হবে না। তার জন্য আজকে শিক্ষক দিবসে শিক্ষকদের অবশ্যই আমরা এই আমাদের সমাজ জীবনের দেশের মূল হাতিয়ার, মূল মেরুদণ্ড রূপে আমরা জানছি। শুধু শিক্ষক সমাজ নয়, ছাত্রছাত্রীদের প্রতিও আমার বিশেষত আবেদন থাকবে যে তারাও উন্নত শিক্ষা দীক্ষা নিয়ে তারাও আগামী দিনে তারা শিক্ষক হবে, এই উন্নত সমাজ ব্যবস্থাকে তারাও শিক্ষা দেবে। তাই এই শিক্ষক দিবসে আজকে একদিকে শিক্ষক শিক্ষিকাগণ, একদিকে ছাত্রছাত্রীরা উভয় মিলে আগামী দিনের একটি সুস্থ সমাজ, উন্নত সমাজ যা পৃথিবীকে আমরা হয়তো উপহার দেব। তোমরা এখন এত জটিলতা, এত কুটিলতা, এত যান্ত্রিক যন্ত্রণা বুঝবে না। তো তোমরা যখন বড় হবে দেখবে খারাপ জিনিস আমাদেরকে বেশি টানে। কি খেতে ভালো লাগে? তেঁতুল লজেন্স খেতে বেশি ভালো লাগে না? তেঁতুল লজেন্স খেতে ভালো লাগে, কিন্তু গরুর দুধ খেতে আমাদের ভালো লাগে না। মা দিলে পরে আমরা ফেলে দিই, তার আমাদের পছন্দ হয় না। খারাপ জিনিস আমাদেরকে বেশি টানে। তোমাদেরকে ভালো জিনিস দেখিয়ে গেলাম। এটা দিয়ে পৃথিবীকে দেখা যায়, এটা দিয়ে আমাদের সভ্যতা, আমাদের যে সংস্কৃতি, আমরা যে নাচ গান করি না, আমরা যে প্রতিদিন খাবার খাই, আমরা প্রাকৃতিক জগৎ যা আছে না, সব এতে বন্দি করা যায় এবং বিদেশকে দেখানো যায় যে আমরা কত রিচ, আমরা কত সমৃদ্ধ, গোটা পৃথিবীকে দেখানো যায়। যে নেশা করলে এরকম নেশা করো যেটা তোমাকে আলাদা পরিচিতি দেবে, তোমার অর্থ উপার্জনের একটা পথ করে দেবে, এটা দিয়ে ইনকামও করা যায়। তোমাদেরকে এইটুকুই আবেদন আজকের দিনে বন্ধু হিসাবে। তোমরা বন্ধু বলে আমি আজকে এটা নিয়ে এসেছি। তাহলে আজ পর্যন্ত আমার কোনো ছাত্রকে চট করে আমি এটা হাতে দিতে দিই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জানি শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি সামনের দিকে এগোতে পারে না। কোনো গ্রাম, কোনো সমাজ, কোনো রাজ্য, কোনো দেশ সেটা সামনের দিকে এগোতে পারে না। আমরা শুনি, আমরা জানি যে একটি রাষ্ট্রকে যদি ধ্বংস করে দিতে হয়, প্রথমে তার শিক্ষার মেরুদণ্ড ধ্বংস করে দিতে হবে। শিক্ষার মেরুদণ্ড যদি ধ্বংস করে দেওয়া যায়, সর্বদিক থেকে সেই রাষ্ট্রের যতগুলো অবকাঠামো আছে সবগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। এই মহান শিক্ষক দিবসে আপনাদেরকে আমি মহাত্মাকে প্রণাম জানাই এবং দায়িত্বপ্রাপ্ত বিডিও স্যার বলেছেন যে আজকের দিনে আপনারাই হচ্ছেন সেলিব্রিটি, আপনারাই সেলিব্রিটি আজকের দিনে আছেন এই শিক্ষক দিবসে। তো আমার বিশেষ করে আবেদন থাকবে, আমরা জানি আজকে শুধু আমাদের জোয়ারি বাড়ি, আমাদের ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গায় বা আমাদের দেশে বিদেশে বিভিন্ন জন আপনাদের কাছ থেকে শিক্ষা নিয়ে আজকে দেশ বিদেশে মহান জায়গায় তারা অবস্থান করছে, বিভিন্ন জায়গায় তারা আজকে অবস্থান করছে। সাংবাদিক, উকিল, ডাক্তার, ব্যারিস্টার বিভিন্ন জায়গায় আজকে আপনাদের হাতের মাধ্যমে গড়ে উঠেছে। আমরা এতদূর পর্যন্ত এসেছি আপনাদের আশীর্বাদে আমরা এসেছি। তো আমি 1965 সালে 5ই সেপ্টেম্বর 1965 সালে 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। কিন্তু সে শিক্ষক দিবসের অনুষ্ঠানটা সুপ্রভাত পাখি ওখানে হয়ে কিন্তু ছাত্রদের একটা আশাটা দেখতে সেই দিন উল্লেখ করে যে 5ই সেপ্টেম্বর, যেটা হয়তো আমি অনেক গল্প শুনেছি বা আমাদের আমি যখন পড়াশোনা করতাম স্কুলে, যখন আমরা শিক্ষক দিবস পালন করতাম, আমরা আনন্দের সহিত শিক্ষক দিবস যখন করতাম, তো সাধারণ কথা বলতে তো স্যারের কাছে শুনতাম। অনেকগুলি মনে আছে বা অনেকগুলি যতটুকু মনে আছে বলতে গিয়ে বলছি, শিক্ষক দিবস কিন্তু শুরু হয়ে এবং ভারতবর্ষকে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা জায়গায় নিয়ে তিনি পৌঁছিয়েছেন। তো এসেছি যে জায়গার মধ্যে এসে পৌঁছেছি, এটাও কোনো শিক্ষকের দ্বারা আমরা অনুপ্রাণিত উদ্বুদ্ধ হয়ে আজকে এই জায়গাতে এসে পৌঁছতে পেরেছি। তোমাদের মধ্যে থেকেও ভবিষ্যতে আরও এইরকম উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে যারা আসবে, তারাও তোমাদের মধ্যে থেকে আসবে এই আমাদের কাঞ্চনপুরে। আমরা চাইছি যে এই কাঞ্চনপুরটাকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, কীভাবে
ছাত্রছাত্রীদেরকে মূল শিক্ষায় শিক্ষিত করা যায়, ওইটাই আমাদের মূল উদ্দেশ্য। একটা পরিবারকে যখন আমরা ধীরে ধীরে যখন আমরা বড় হতে থাকি, তখন আমাদের এই অওয়া শিখানোর জন্য যিনি গুরু, ওনাকে আমরা শিক্ষাগুরু বলি। সেই শিক্ষাগুরু আমাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন। ওনাদের দায়িত্ব আমাদেরকে ভালো পথ চিনিয়ে দেওয়া, আমাদেরকে প্রতিষ্ঠিত করা, আমাদেরকে ভালোভাবে যাতে সমাজে আমরা কাজ করতে পারি, সমাজে প্রতিষ্ঠিত হতে পারি, এই দিকে ওনারা প্রতিনিয়ত নজর রাখেন। শিক্ষক ছাড়া আমরা কখনো প্রতিষ্ঠিত হতে পারবো না, কেউ পারবো না আমরা। তাই শিক্ষকদেরকে মানুষ গড়ার কারিগর বলেও প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ওনার রাষ্ট্রপতি থাকাকালীন একদল ওনার অনুগামীরা ওনাকে ওনার জন্মদিন পালন করার জন্য ওনার স্বর্ণাপন্ন হয়েছিল, কিন্তু উনি ওদেরকে বলেছেন আমার জন্মদিন পালন করতে হবে না, আমি শিক্ষক ছিলাম। আজকের এই দিনটিতে সমস্ত শিক্ষকদের যাতে সম্মান দেওয়া যায়, প্রশংসা দেওয়া যায়, তার জন্য প্রতি বছর 5ই সেপ্টেম্বর 1962 সাল থেকে শিক্ষক সর্বপল্লী রাধাকৃষ্ণন ওনার জন্মদিনকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করছি। উনি কেন ওনার জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করার উদ্দেশ্য উনি কেন বলেছিলেন অথবা করার জন্য কেন উনি চেয়েছিলেন, সেটা আমরা আইডিয়া এবং ধারণা আমরা করতে পারি যে শিক্ষকের এমন একটা জায়গা, সেটাকে কখনো আমরা সেটাকে অবহেলা করতে পারি না। শিক্ষক এমন একটা গুরুত্বপূর্ণ দিক, তার জন্য আমরা সবসময় আমরা শিক্ষার মেরুদণ্ড বলে থাকি শিক্ষক। আপনারা শুনলেন আজকে সামগ্রিকভাবে শিক্ষকরা বিভিন্ন জায়গায় কে কি বলতে চাইছেন, তাদের কি মতামত, তাদের কি ভাবনা চিন্তা, সেগুলো আমরা শোনালাম। একটু পরেশ স্যারের কথা শোনাই। এটা কিন্তু আগের সাক্ষাৎকার, আপনাদের বলেছি ইতিমধ্যেই। তিনি কোনো এক শিক্ষক দিবসে এই স্টুডিওতে এসেছিলেন, ঠিক আমি যেখানটায় বসা, আমি সেখানেই বসা ছিলাম, তিনি আমার থেকে 2-3 হাত দূরে ছিলেন। আজ বড্ড মনে পড়ছে তার কথা। আপনাদের আরেকবার সেই সাক্ষাৎকারটি একটু শোনাই শুধু। আজকের এই দিনটির মাহাত্ম্য ব্যক্তি পরেশ চক্রবর্তীর কাছে কি, যে মানুষটিকে এত এত ছাত্রছাত্রী উন্মাদের মতো ভালোবাসেন, পাগলের মতো শ্রদ্ধা করেন, সেই মানুষটির কাছে আজকের এই দিনটি আসলে কি? শিক্ষক দিবস দিনটির গুরুত্ব আমার কাছে অপরিসীম। ডক্টর রাধাকৃষ্ণনের জন্মদিনে এই দিনটাকে শিক্ষক দিবস হিসেবে গণ্য করা হয়। তিনি ছিলেন শুধু রাজনীতির আদর্শ নন, শিক্ষার আদর্শ অধ্যাপক ডক্টর রাধাকৃষ্ণন। বাস্তবিকই আজকের শিক্ষক দিবসে সমস্ত শিক্ষকরা একত্র হয়ে আমরা শুধুমাত্র কিভাবে মানুষ গড়া যায়। স্বামী বিবেকানন্দ বলতেন, মানুষ চাই, মানুষ চাই, মানুষ চাই, ম্যান মেকিং এডুকেশন। মানুষ চাই, মানুষ চাই, মানুষ চাই। টাকায় কি হয়? বাড়ি হয়, গাড়ি হয়, থাকবার জায়গা হয়। টাকা মানুষ পায় না, মানুষই টাকা করে। সুতরাং এই দিনটিতে হচ্ছে মানুষ গড়ার স্বপ্ন দেখা, এবং আমরা আজকে এই নিয়েই সব কথা বলেছেন মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী, আরো অন্যান্য সকলে কথা বলেছেন। এই দিনটার গুরুত্ব এই জন্যই বেশি, আজ সকলে মিলে আমাদের কিভাবে উত্তরণ ঘটতে পারে আমাদের মানুষ গড়ার ক্ষেত্রে, আমরা সেই সব আলোচনা আমরা আসবো। এই উত্তরণের পথ কিভাবে, বা আমরা এই ক্ষয়িষ্ণু সমাজে কিভাবে আপনাদের মতো মানুষ আরো বেশি করে পেতে পারি, সেসব কথায় আপনার সঙ্গে আসবো। কিন্তু একটু আপনার ব্যক্তি জীবনে যদি ফিরে যাই, একেবারে আপনার ছোটবেলা, আপনার শৈশব, আপনার বেড়ে ওঠা,
এই নিয়ে একটু বলবেন? মানে আপনার ছাত্রছাত্রী যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন তারা নিশ্চয়ই একটু জানতে চাইবেন যে পরেশ স্যারের ছোটবেলাটা কেমন ছিল, তিনি কিভাবে বড় হয়েছেন। জন্ম কুমিল্লার এক গ্রামে, সেখানে আমি গ্রামের পাশে পড়াশোনা শুরু করেছি। আমাদের বাসা কুমিল্লাতেও ছিল। 1950 সনে আমি দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্যের প্রতিষ্ঠিত রামমালা ছাত্রাবাস এবং ঈশ্বরপাশালায় একটি পরীক্ষা দিয়েছিলাম, বৃত্তি পরীক্ষা। তাতে ফার্স্ট হয়ে বৃত্তি লাভ করি এবং আশ্রমে চলে আসি। তারপরে আশ্রম ছেড়ে যায়নি, তবে আশ্রমে আমার সারা জীবনই চলছে এখন, তখন থেকে 50 থেকে। আর আমার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি। না, এগুলোতে আসবো মহাশয়, কিন্তু একটু শুনতে চাইবো যে এই যে আপনি আশ্রমে চলে এলেন, মানে একেবারে অবভিয়াস একটি প্রশ্ন যেটা যে কেউ আপনার কাছ থেকে করবে বা আপনার কাছ থেকে জানতে চাইবেন, সেটা হচ্ছে তখন আপনার মা বাবার ভূমিকা, আপনার বাড়ির অন্যান্য পরিজন যারা, আমার মা বাবা কিভাবে বিষয়টিকে দেখছেন? আমার বাবা খুব বেশি ভালো দেখতে পারেননি, অর্থাৎ বলছেন যে আমি কি খাওয়াতে পারি না, আমি প্রাইমারি স্কুলে মাস্টার ছিলাম, বাবা খাওয়াতে পারি না, মার সঙ্গে কথা বলছেন। আমার বড় ছেলে, তুমি ওকে দেবে না, ওর তার দরকার নেই। দেওয়ার মা বলছেন যদি ছেলে মানুষ করতে ওখানে দাও, ও তো আমাদের দয়া যাবে না, বৃত্তি পরীক্ষা ফার্স্ট হয়ে চলে যাবে, সম্মান পাবে। বৃত্তি পরীক্ষা তখন হোস্টেল ফ্রি ছিল, আর 10 টাকা করে মাসে মাসে দিত। তো সেই রকম আমি এটা পাওয়াতে মায়ের ইচ্ছাতে এসে গেছি। আমার মা একটু স্বদেশী ভাবে ছিলেন, খদ্দর পরতেন শাড়ি। আমি ঝগড়া করতাম যে মা, ও তুমি সবাই কাকিমা জেঠিমা সব ভালো ভালো কাপড় পরাচ্ছে, মোটা মোটা খদ্দর পড়ো, কেমন লাগেছি, ভালো লাগে না। খদ্দর পরে বলতাম না, বলতাম মোটা মোটা কাপড় পরো। মা বলতেন বাবা বুঝবি না এইসব। তারপরে এক সময় বলছেন যে এই কাপড়গুলো না তৈরি করে গ্রামের লোকেরা, খদ্দরের, তাতে গ্রামের লোকেরা পয়সা পায়, আর অন্য মিলের কাপড় যারা পরে তারা পয়সাটা সাহেবরা নিয়ে যায়। মা এই সোজা করে বোঝাতেন। আর তখনই আমার মনে হয়েছে, আরে গ্রামের লোকেরা পয়সায় পড়বো না কেন, আমি সেই যে তোমার খদ্দর পড়া শুরু করেছি, আজও খদ্দর আমার সারা জীবনের সঙ্গী। আমি মাকে পড়িনি, এই জন্যই আমি খদ্দর পড়ি কলেজে, স্কুলে। আমি কখনো পাজামা স্যুট পরে দেখিনি, টেস্ট করতে আমার ইচ্ছেই করেনি, কখনো ইচ্ছেও করেনি না, কখনো ইচ্ছেও করেনি। আমার এই পোশাকে আমি আছি সারা জীবন, এবং এই পোশাক পরেই সর্বত্র আমি যাই। এই যে আপনি মায়ের কথা বলতে বলতে এখনো চোখে জল আনেন, বা যে পরিবার থেকে বড় হয়ে আপনি আসলে এমন একজন মাকে কাছে পেয়ে এরকম এক রত্নগর্ভা সন্তান হয়েছেন, আপনি কি একটু বলবেন আমাদের তাঁর সম্পর্কে আরেকটু কিছু, মানে তিনি কিভাবে আপনাকে মানুষ হতে সাহায্য করেছেন বা কিভাবে আপনাকে বড় করেছেন? কিভাবে বড় বলো, আমার মা, আমি তো চলে এসেছি, আমার মা আমাকে ছোটকালেই বলতেন, আমার ভাই বোন আছে, আমরা 5 ভাই বোন ছিলাম, তখনও আমার এরকম আশ্রম জীবন কি আর কেউ মানে থেকেছেন? আর আপনার ভাই বোন আশ্রম জীবনে আছেন আমাদের কেউ না, তো আমার একটা দূরসম্পর্কী মামা ছিলেন, যিনি অধ্যাপক ছিলেন, ব্যাচেলার ছিলেন, জগন্নাথ কলেজে অধ্যাপক ছিলেন ঢাকাতে। তারপর তিনি সেখান থেকে মহেশচন্দ্র ভট্টাচার্য মহাশয়ের প্রতিষ্ঠিত রামমালা ছাত্রাবাস এবং ঈশ্বরের সাথে এইসব কাজে চলে আসেন, এবং তিনি খুব আদর্শবাদী ছিলেন। রাসমোহন চক্রবর্তী পুরাণদত্ত বিদ্যাবিনোদ, তিনি খুব আদর্শবাদী ছিলেন। আর তার আদর্শায়িত হয়েই আমি কিন্তু আর সংসারে প্রবেশ করিনি। বাবা বলতেন, ছোটকালে মা বলতেন, বাবা তুই ওই ইয়েটা কর, কাপড়টা কাজ, তোর কাপড়টা। আর আমি কাপড় কাচবো না, বাবা বলতো কাজ, বাবা বলতো ও কাজই কর, ছেলে মানুষ। মা বলতেন খেয়ে একটু ধুয়ে নে, তোর উচিত তুই ধুয়ে নে। আমি বলতাম মা এইসব বোন করবে, আমি করবো কেন? মা বলতেন বাবা কর, এটা দরকার আছে। আমি তখন মার কথা শুনতাম, এবং আলটিমেটলি এমনই হলো যে আমার মা আমাকে আশ্রমে দিয়ে খুব খুশি হলেন, এমনকি এসে দেখলেন যে এখানে সব কাজ স্বাবলম্বন, স্বাবলম্বন ইস্যু, এই দেখলেন, দেখে মা খুশি হয়েছেন,
বলবো তোর তো এসব কাজ নিজে করতে হয়, আশ্রমে থাকে সব করতে হয়, বাকল করতে হয়। আমি অবস্থায় ছিলাম, কাজে আশ্রমের জীবনটা আমার কাছে সুখপ্রদই ছিল, আর মায়ের আশীর্বাদ সঙ্গে সঙ্গে ছিল, এই আর কি। এই যে আপনি ধীরে ধীরে বড় হচ্ছেন, মানে ছোটবেলার পরেশ ধীরে ধীরে একটু একটু করে বড় হচ্ছেন এবং তিনি সমাজের বিভিন্ন জিনিসগুলো দেখে দেখে নিজেকে তৈরি করছেন আরেকটি বৃহত্তর মানে সমাজের জন্য বা আরেকটি বৃহত্তর জায়গার জন্য। আপনি একটু আমাদের বলবেন আপনি কিভাবে শিক্ষকতায় এলেন, মানে পরেশ স্যার এই যে ব্যাপারটি, আপনি নিজেই এখন একটি প্রতিষ্ঠান, এত এত ছেলে মেয়ে, মানে তারা, আমি যে কথাটি বারবার বলতে চাইছি আজকে হয়তো বা ভাষায় প্রকাশ করতে পারছি না, যে কত কত ছাত্র ছাত্রী আপনাকে শুধুমাত্র এক ডাকে তারা চোখ বন্ধ করে প্রণাম করতে শুরু করেন, আপনি তাদের কাছে ঈশ্বর সম। এই যে বিষয়টি, মানে শিক্ষকতায় এই মাপের যে সম্মান আপনি পেয়েছেন, এই শিক্ষকতায় আসার গল্পটা একটু শুনতে চাই, কিভাবে আপনি এলেন? শিক্ষকতায় আসার গল্প আমার কাছে আমার মামা রাসমোহন চক্রবর্তী, পুরান MA PhD পুরাণরত্ন বিদ্যা বিনোদ, অধ্যাপনা ছেড়ে এসে মাতে দায়িত্ব নিলেন। তিনি কখনো বিয়ে থা করেননি এবং তার কাছে দেখতে অবাক হতাম। বিশেষ করে আমি ঈশ্বর ভাষার ছাত্র ছিলাম, আর আমি একটা প্রাইমারি স্কুলে আমার মাস্টারমশাইয়ের কথা বলি, যে একজন আমরা বলতাম আমিরাবাদের স্যার, মুসলমান। আমি যখন রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি, হঠাৎ দেখি তার একটা চিঠি। আরে সেই প্রাইমারি স্কুলে পড়তাম, চিঠি লিখেছেন, বাবা আমার জীবনের সার্থকতা এসে তোর খবরটা পেয়ে ভারতবর্ষের ১৬০ কোটি মানুষ, তার মধ্যে রাষ্ট্রপতির হাতে পুরস্কার নিয়েছিস, আমার গর্ব, আমার দেশ, আমার জাতি। তখন তিনি বাংলাদেশে থাকেন, তিনি ওইখান থেকে লিখেছেন আমাকে। আমি খবর দেইনি, বলছি বাবা তুই আমার গর্ব, আমি সারা জীবন যা কিছু করেছি আমি তোর গর্ব আর ফেলতে পারবো না। আগরতলা যদি আসিস একবার বাংলাদেশে, আমি তোকে দেখতে চাই। আপনি কি গিয়েছিলেন? দেখা হয়েছিলাম। আরে বাহ, দেখা হয়েছে তার সঙ্গে? হ্যাঁ, তার সঙ্গে দেখা হয়েছে। দেখা হয়েছে বলে কি, তার বাড়িতে আমাকে খাওয়ালেন, বললেন তুই বামুনের ছেলে, তখন তো তোকে স্পর্শ করতাম না, স্পর্শ করতে ভয় করতো, বামুনের ছেলে, আর এখন যদি খাওয়াতে পারি বলে 100 বছর পারেন স্যার, মানে পারেন স্যার, যা ইচ্ছেন আবার খাওয়াবেন স্যার। চিঠিটা নিশ্চয়ই রেখেছেন এখনো? হ্যাঁ, চিঠিটা নিশ্চয়ই এখনো রেখেছেন। আচ্ছা, আমাকে কি আগে করে বললেন, বাবা তুই গর্ব, ভারতের গর্ব, বাংলাদেশের গর্ব, আমাদের গর্ব, তুই এইসব বলছেন, আশীর্বাদ করছেন। তো সেই কথা মনে পড়ে, তার কথাও মনে পড়ে। আমার জেঠামশাই মাস্টারমশাই ছিলেন। আমরা জেঠামশাইয়ের গল্পে আসবো। আমাদের সঙ্গে বন্ধু আছেন টেলিফোনে। কে আছেন? নমস্কার। কে? সম্মান পাবি খুশিতে বলতে। আপনারা যারা নিমগ্ন হয়েছেন, আপনারা নিশ্চয়ই পরেশ স্যারের কথা মনে করতে পারছেন। আমাদের আজকের এই আয়োজনে আমরা সত্যি অর্থেই আপনাদের প্রত্যেককে সঙ্গে চাইছি, এবং ইতিমধ্যেই এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন, আজ 63তম শিক্ষক দিবস উপলক্ষে আমার জীবনের তৈরি করার সকল শিক্ষকদের প্রতি রইল ভালোবাসা ও নমস্কার। খুবই মনে পড়ে ওনাদের কথা, যাদের জন্য এই দিনটি দেখছি। আজকের এই শুভ দিনে এত সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন। আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, তাই আপনি আমার একজন গুরু। শুভরাত্রি। রাজীব আচার্য দুর্গানগর খোয়াই থেকে লিখে পাঠিয়েছেন। আমি আপনার ওই শেষের 1-2 শব্দ গ্রহণ করতে পারি না, কারণ আপনাদের কাছ থেকে আমরা নিয়মিতভাবে শিখি, আপনার কাছ থেকেও আমরা শিখি। আপনি প্রত্যেক দিন প্রায় যুক্ত থাকেন, নিজের মতো করে বলেন, ভাবনাগুলো শেয়ার করেন, আমরা সেগুলো বৃহত্তর দর্শকদের সঙ্গে ভাগ করি। আমরা সবাই একে অপরের কাছ থেকে শিখি। আমাদের আজকের এই আলোচনাতে আরো এক বন্ধু তিনি লিখেছেন, ধন্যবাদ। শিক্ষক মানেই সমাজ গড়ার কারিগর। তারা বস্তুত পক্ষে ভূমিষ্ঠ হবার পর পিতামাতা আমাদের প্রাক শিক্ষকের দায়িত্ব বহন করে চলেন, এটাই আমাদের মূল শিক্ষা। তদুপরি শিক্ষক সমাজ আমাদের মেরুদণ্ড, তাই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আমার শতকোটি প্রণাম। অনেক ধন্যবাদ। আমরা আরেকবার একটু পরেশ স্যারের কথা আপনাদের শোনাই, শুনুন, ভালো লাগবে। পরে চলে গেছেন, তখনকার সময় আমার বাবাও মাস্টারমশাই ছিলেন, প্রাইমারি স্কুলের টিচার ছিলেন। তো সুতরাং এদের আপনার জীবনে আপনার বাবার ভূমিকা ঠিক কেমন? মানে আমরা জানি যে একজন বাবা যখন প্রাইমারি স্কুলের টিচার হন, আপনাদের সময়কার কথা বলি, মানে 40-এর দশক, 50-এর দশক, 60-এর দশক, ছেলেমেয়েরা বড় হচ্ছে যে বাবা একটি প্রাইমারি স্কুলের টিচার, বাড়িতে বই পড়া হবে, রবীন্দ্রসঙ্গীত হবে, একটু ভক্তিগীতি হবে। এই যে বিষয়গুলো শুনে শুনে আমরা বড় হয়েছি বা বিভিন্ন বইয়ে, পত্রে, উপন্যাসে পড়ি, একটু সেই মুহূর্তগুলো আমাদের বলবেন? মানে আপনাদের সারাদিনের রুটিনটা কি হতো, বাবা মা কি করতেন? তখনকার আমাদের সারাদিনের রুটিন কি হতো, আমার বাবা স্কুলে পড়াতেন, জেঠি স্কুলে পড়াতেন, আমার মা গৃহস্থালী করতেন।
তো আমাদের বাড়িতে মায়ের একটু একটু গান টান গাইতেন, আর পূজা আশ্রা তো ছিলই, পূজা আশ্রা খুব ছিল আমাদের। আমার কাছে আমি এখন যত শ্লোক বলতে পারি, আমার সমস্ত শ্লোক সখানে শ্লোক মুখস্থ করলাম প্রাইমারি স্কুলে পড়ার সময়। এবং ভোরবেলা উঠে প্রেয়ার করতে হতো, ওই প্রেয়ারটা ওখানে শিখেছি। আশ্রমে দেখলাম যে তার প্রতিরূপ পাওয়া যায়, আশ্রমে প্রেয়ার শিখেছি আমরা। এই সকাল সন্ধ্যা প্রার্থনা করা, ধূপবাতি দেওয়া, এগুলো ছিল মায়ের আদর্শ। এবং মাঝে মাঝে 12 মাসে 13 পার্বণ এই পূজা সেগুলো করতেন। আমি মায়ের সে মাঝে ঝগড়া করতাম যে তুমি বা হাতে, আমাদের পরিবারের যতজন লোক সব খাওয়ার থেকে বা হাতে 1 মোট চাল রাখতেন। তাই বলতাম, মা তোমার এইটা কি ব্যাপার, তুই বা হাতে রাখো কেন? বলছে তুই বুঝবি না। তারপরে তুই বা হাতে রাখবেন, বলো আমাকে। বলছেন বা হাত মায়েদের লক্ষ্মী, এবং এই যে 1 মুঠো চাল রাখি, তাতে তোমাদের সকলের ভাগের একটু একটু চাল এখানে পড়লো, কিন্তু কারো গায়ে লাগলো না। এই 1 মুঠো চাল সারা মাসের শেষে মা গিয়ে হয় গরিব দুঃখ খাওয়াতেন, একটা পুজো করতেন মাসের শেষে, সেটা ছিল। এবং সেই স্মৃতিটা আমার কাছে এখন এখানে সাংঘাতিক আমার কষ্ট দেয়। অত্যন্ত স্নেহময়ী ছিলেন মা, এবং স্কুলে তিনি 5 টেবে যে পুরস্কার পেয়েছে, সেই বইগুলো আমার কাছে এখনো আছে। এখনো আছে? এখনো আছে। বাহ। রন্ধন শিক্ষা। আপনার বাবার সঙ্গে সম্পর্কটা কেমন ছিল? সম্পর্ক ভালো, সম্পর্ক খারাপ ছিল না। তার বাবা তো ব্যস্ত থাকতেন, তাছাড়া বাবা ভালোই ব্যস্তেন। বাবা চাইতেন যে ছেলে শিক্ষক হোক? না, বাবা এইসব কথা বলতেন। আচ্ছা। বাবা বলতে পড়াশোনা কর, এই চিন্তা পরে আসবে, কি করবি না করবি পরে আসবে। ওর যেটুকু তো ভাবতেন তোর হাতের লেখাটা ভালো হবে, তুই শিক্ষকতা করবি, এসব বলতেন। আমার বাবা বলতেন না, বলতেন বড় হয় তারপর যা। আপনার চাকরি জীবন কিভাবে শুরু হলো, মানে কোন স্কুল, কিভাবে? আমি তো কুমিল্লা ছেড়েছি 55-56 সনে, ঈশ্বর ছাত্র হিসেবে পাস করেছি। 19 সরকার আমি শিক্ষামন্ত্রী 19 সরকার আমরা এখন কাজ করেছিলাম, আরো কাজ করেছি আমার আছে আগরতলাতে। তো ওখান থেকে এসে আমি 59-এ আমার বন্ধু বরদোয়াল স্কুলের মাস্টারমশাই এসেছিলেন। তিনি বললেন, আমি তখন গাঙ্গাইল আশ্রমে থাকি 56 থেকে। গাঙ্গাইল আশ্রমে ছাত্রাবাস দেখি, গাঙ্গাইল আশ্রমে একমাত্র আমি বড় ছাত্র, আর কেউ ছিল না। আমাদের রান্না বান্না সবই করতে হতো তখনই, আগেও করেছি আমরা এইসব। আর ওই সময়তেই বরদোয়াল স্কুলের বারিন চ্যাটার্জি বলে একজন ভদ্রলোক সেক্রেটারি ছিল স্কুলের, আর হারাধন রক্ষিত খুব আদর্শ প্রধান শিক্ষক ছিলেন। তিনি বললেন, আমার দাদা, আমরা একই সঙ্গে পড়তাম কিন্তু আমার সিনিয়র, তুই আমার স্কুলে চলে আয়। সেটা কেন? আমি বললাম চলে আসবো কেন? বললাম তুই হোস্টেলের দায়িত্ব নিবি আর স্কুলটা দেখবি। তখনও প্রাইমারি স্কুল 59-এ নভেম্বরে ত্রিশুল চলে আয়। আমি সঙ্গে সঙ্গে গাঙ্গের আশ্রম থেকে হোস্টেলে গেলাম, হোস্টেলটা বছরখানে চালালাম। হোস্টেল ছিলই না প্রায়, এটা একটু যেন সিমসাম করে সকাল সন্ধ্যা প্রার্থনা করে একটু করতে আরম্ভ করলাম। আর স্কুলেও খুব, আজকে আমার এক ছাত্রীর সঙ্গে দেখা, পূর্ণিমা, মহিলা কমিশনের চেয়ারম্যান ছিল। ও বললো, স্যার বরদোয়াল স্কুলের সব কথাগুলো আমি ভুলতে পারি না স্যার, যা শিখিয়েছেন গান টানগুলো সব বললো, গানগুলো বললো। তো ওখানে এসে আমি প্রথম স্বাদ পেলাম যে ছাত্রছাত্রী পড়ানোটা কি, এবং খুব ভালো লাগতো আমার। আজও আমি বরদোয়াল স্কুল ছিলাম 64 পর্যন্ত, 64-এর মার্চ পর্যন্ত। আর তখন বরদোয়াল ছাত্রছাত্রীদের সঙ্গে এখনো তার সঙ্গে যোগাযোগ আছে। অনেক বরদোয়াল টিচার ছিলেন আমার ছাত্র, যাদের সঙ্গে আমার হৃদ্যতা এখনো আছে, এবং কেউ কেউ তার মধ্যে নাই আবার। তো ওই বরদোয়াল স্কুলে পড়াতে পড়াতে, প্রাইমারি স্কুলে পড়াতে পড়াতে আমার একটা যেন মোহ হয়ে গেছিল, পড়ানোর প্রতি মোহ হয়ে গেছিল ছেলে মেয়েদের। আর ছেলে মেয়েদের প্রত্যেকের মুখে দেখতাম যেটা প্রত্যেক বড় হবে, প্রত্যেকেই বড়, প্রত্যেকটা চোখে মুখে আমি দীপ্তি দেখতে পেতাম। আর সেই জন্যেই স্কুলের সম্পাদক ছিলেন বারিন চট্টোপাধ্যায় মশাই,
তিনি আমাকে খুব ভালোবাসতেন, বলছে তুমি চালিয়ে যাও। তারপরে আমি বর্ধমান স্কুলে, হাই স্কুলে গেলাম, সেখানেও কিছুকাল ছিলাম। তারপর তো একসময় চলে এলাম, কিন্তু বর্ধমান স্কুলটা আমার স্মৃতিপটে খুব উজ্জ্বল হয়ে আছে। তারপর রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ 1964 রামকৃষ্ণ আশ্রম হেডমাস্টারে চলে এলাম। তার আগেও আমি যখন 56-এ আশ্রমে আসি, তখন স্কুলটা প্রতিষ্ঠিত হয়। আমি যদি একটু জানার চেষ্টা করি যে এই যে গোটা রাজ্যে শিক্ষক কয়েকজন মানে মেধাবী এবং গুণগত মানে অসাধারণ, ছাত্রছাত্রীদের কাছে প্রিয় এবং শ্রদ্ধেয় কয়েকজন শিক্ষকের নাম বলা হয়, আপনি তাদের অন্যতম, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একটু যদি আপনার কাছ থেকে জানার চেষ্টা করি, এক একজন এক একভাবে উত্তর দিয়েছেন এই প্রশ্নটি ব্যক্তিগত স্তরে আমরা যখন কথা বলেছি, কিন্তু পরেশ স্যার তিনি নিজে কি মনে করেন তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট কোনটি? তার ব্যক্তি জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট কোনটি? কোন একটা দিন বা কোন একটা মুহূর্ত, কোন একটা ঘটনা যেটা তার জীবনকে পাল্টে দিয়েছে? টার্নিং পয়েন্ট বলতে আমাকে কি বোঝাতে চাইছেন জানি না। আমি বোঝাতে চাইছি যে আপনি শিক্ষক হিসেবে যে এই মাপে চলে গেছেন, এতে আপনার ব্যক্তি জীবনের টার্নিং পয়েন্ট কোনটি? মানে কোন দিনটি, কোন ঘটনাটি বা কোন বিশেষ মুহূর্তটিকে আপনি মনে করেন যে এই ঘটনাটা আমার জীবনটিকে পাল্টে দিল এবং আমি এরকম একজন শিক্ষক হতে পারলাম? আসলে সত্যি সত্যি বর্ধমান স্কুল থেকে যখন চলে আসি, ছেলে মেয়েদের কান্না, ছেলেমেয়েরা আমাকে অসংখ্য বইপত্র দিয়েছে যে আমি ভুলতে পারি না যে কত ভালোবাসা। স্যার যেও না, যেও না, থেকে যাও কেন স্যার, আমার শিশুর কথা মনে হয় চলে চলে আসছে। আমাকে বাঁধতে চাইতো, আর আমিও বাঁচা বললে খুশি হতাম। কিন্তু আশ্রম থেকে আবার জিজ্ঞেস করছে, আশ্রম থেকে বলছি তুই আশ্রমের ছেলে? আশ্রমের ছেলে, আশ্রমের সেক্রেটারি ছিলেন তখন ডক্টর অনন্তলাল বণিক, গাঙ্গাইল আশ্রমের সেক্রেটারি। এটা কোন সাল? ওই 60-এর মাঝামাঝি। হ্যাঁ, উনি তো আশ্রম, আমি ছিলামই, আশ্রমে ছিলাম, মাঝখানে বর্ধমান চলে গেছিলাম, আশ্রমে থেকে করতাম। আর 1 বছর আমি হস্টেল সুপারিনটেন্ডেন্ট ছিলাম, বিদ্যার্থী ভবন বর্ধমান স্কুল। তো সেই সময়তেই তোমার আমার যখন এই স্কুলে এলাম, তার আগেও 56-এর স্কুলে তখন ছেলেমেয়েরা কি বলছেন যে যেতে পারবেন না, আপনি থাকবেন না? তখন স্যার তুমি যেও না, স্যার তুমি যেও না, স্যার বই দিয়েছে, ওই কিছু কিছু জিনিসপত্র দিয়েছে। আরো ওই ঘটনাটা আপনাকে কোনো না কোনো ভাবে প্রভাবিত করেছে? চোখের জলে ভেসে বলছে তুমি যেও না স্যার, যেও না, আমি ভুলতে পারি না। টেলিফোনে বন্ধু আছেন সঙ্গে, কে আছেন? নমস্কার। ঈশ্বর স্যার মাস্টারমশাই ছিলেন, আমার পুত্রাদি স্নেহ করতেন। তার ছেলেরা এখানে সুস্বাগতা কর, দেবজ্যোতি কর, সব তার সন্তান, আমার ছাত্র ছাত্রী, সুস্বাগত করে, তারাও দারুণ জনপ্রিয়, তারা সব সুস্বাগত ছাত্রছাত্রী আমার। তো সুধীর কর মশাইয়ের সঙ্গে আমার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তিনি ছোটকালে আমার পুত্রাদি স্নেহ করতেন। একবার আমরা গাছে উঠি, ঈশ্বরবাসলার জাম গাছ ছিল একটা, ঈশ্বরবাসলা কিন্তু বড় স্কুল, না দেখলে বোঝা যায় না। জিমন্যাস্টিক ছিল, সুইমিং পুল ছিল ভেতরে, আজ থেকে কত বছর খেলার মাঠ ছিল, এখনো আছে এইসব। তো সেখানে আমরা প্রথমে পরের স্যারকে আমার অনেক অনেক প্রণাম, এবং আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের সকল শিক্ষকদের আমার প্রণাম এবং ঈশ্বরের নিকট তাদের সুস্থ সুন্দর জীবন কামনা করি। তো শিক্ষক দিবসের ভাবনা আরো গভীর হোক এবং শিক্ষক ছাত্রীর সম্পর্ক আরো মধুর হোক, এবং আমি এটাই শিক্ষকদের কাছ থেকে প্রত্যাশা করব যে শিক্ষকরা ছাত্রদের আরো নিজের সন্তানের মতো ভালোবাসা দিয়ে যত্ন সহকারে সমাজের আদর্শ মানুষ রূপে গড়ে তোলক। কারণ শিক্ষকদের হাত ধরে, ছাত্রদের হাত ধরেই গড়ে উঠবে আগামী ভারত, যেখানে আদর্শবান শিক্ষকরাই গড়ে তুলবে আদর্শবান ছাত্র। আবারও শিক্ষকদের অনেক অনেক শুভেচ্ছা শিক্ষক দিবসের, এবং আমাদের শিক্ষকরা আরো যত্নবান হয়ে আমাদের ছাত্রদের গড়ে তুলবে, এটাই প্রত্যাশা করছি। অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকি এবং সেই সঙ্গে আরেকবার ফিরে যাই পরেশ স্যারের কথাগুলো শোনার জন্য। শুনুন। জামঘাটে উঠেছিলাম, তো উনি তখন ভেতরে পুকুর পাড়ে, অপর পাড়ে ছাত্রদের পড়াচ্ছিলেন। হঠাৎ দেখলেন গাছে, যে কে, আমি যেই মাত্র শোনা উনি গাছ থেকে নেমে চলে এসছি। রামমালা বোর্ডিংটা, আশ্রমটা ছিল পাশেই, পুকুরের এপার সেপার।
ওইদিকে উত্তর পাড়ে ছিল নিবেদিতা স্কুল, ওই পশ্চিম দিকে ছিল ঈশ্বরসা বিরাট স্কুল, আর পূর্ব দিকে পুকুরের পূর্ব পাড়ে ছিল রামমালা ছাত্রাবাস, আজও আছে। আপনি কেমন নস্টালজিক হয়ে পড়ছেন এবং আমাদেরও অতীতে নিয়ে যাচ্ছেন। টেলিফোনে আরেকজন বন্ধু আছেন সঙ্গে, কে আছেন? কথা বলবেন। নমস্কার। নমস্কার, আমি আমাকে অবশ্য আমি অতটা গুণী লোক নই, ছেলেমেয়েরা আমাকে ভালোবাসে, ওটাও আমার পক্ষে একটা আকর্ষণ যে তারা ভালোবাসে। আমি ছেলেমেয়েদের ভালোবাসা মানে কি, ছেলেমেয়েদের বাড়ি ঘরে যেতাম, যখন সুযোগ পেতাম তখনই বাড়ি ঘরে যেতাম ওদের পড়াশোনা দেখতে। বিশেষ করে মাধ্যমিক পরীক্ষার সময় তখন আপনি প্রধান শিক্ষক? প্রধান শিক্ষক, আমি সবসময় প্রধান শিক্ষক ছিলাম, আমি কোথাও শিক্ষক হিসেবে ছিলাম। তো আপনার এই তখনও তো এই কাজগুলো তো আপনি শিক্ষকদের দিয়ে করাতে পারতেন, আপনি নিজে কেন যেতেন না? সেটা আমার তৃপ্তি হতো না। শিক্ষক মাস্টার আমার খুব, স্কুলে আমি শিক্ষক মাস্টারদের কাছেও প্রিয় ছিলাম, গাঙ্গাইল স্কুল। আর স্কুল তো আমার অরাজক কাণ্ড, এখানে স্কুল করতাম, আবার স্কুল থেকে অর্ধেক নিয়ে গেছি ওখানে, আবার নতুন স্কুল করেছি রামকৃষ্ণ বিবেকানন্দ স্কুল ওইখানে ধলেশ্বরে, এখন যেখানে স্কুল আছে ওখানে বিবেকানন্দ স্কুল আরম্ভ করেছি আমি একা। 1973 সনেতে একা স্কুল আরম্ভ করেছি আমি। তো তারপরে 1 বছর পরে আমি স্কুলে দিয়ে দিলাম, কিন্তু আমি তখনও এই স্কুলের হেডমাস্টার। আমার খুব কষ্ট করতে হয়েছে, কারণ এইসব জায়গা নতুন জায়গা। সুকুমার সেনগুপ্ত মশাই তখন মন্ত্রী ছিলেন, তিনি আমাকে ডেকে বললেন, দেখো অনিল দাশগুপ্ত শিক্ষা অধিকর্তা, সুশান্ত চৌধুরী মশাই, মাস্টার মশাই, ওরা বলেন এই জায়গাটা 3 বছর হলো প্রায় গভর্নমেন্ট দিয়েছে আমাদের, যদি আমরা কিছু করতে না পারি আস্তে করতে আমরা জায়গা নিয়ে নেবো, 3 বছর বেশি জায়গা রাখা যায়। তখন তারা বললেন এই স্কুল করো একটা। আমরা তখন একটা প্রাইমারি স্কুল আরম্ভ করলাম এবং বিবেকানন্দ বিদ্যা মন্দির, সেই স্কুলটা 1 বছর চালিয়ে আমি পরে আমাদের মাধবলাল চট্টোপাধ্যায়, আমারও মাস্টারমশাই, আমার বিটি কলেজের টিচার, তিনি স্কুলের দায়িত্ব নিলেন। আমি তখন রিলিজ হলাম, কারণ আমি গাঙ্গাইল তো অনেক কাজ করতে হয়, কমিটি মেম্বার, আমি দুর্গাপূজাটা এসে গেছিল। যে বলছিলেন বাড়ি বাড়ি যাওয়ার কথাটা, এটা একটু। হ্যাঁ, বাড়ি বাড়ি যাওয়ার কথাটা আমার কাছে, আমি সবসময়তেই চেষ্টা করি ছেলেমেয়েদের বাড়ি যেতে। তবে মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পরীক্ষা যারা দিয়েছেন তাদের এমন একজনও নেই যার বাড়িতে আমি যাইনি। 100-150 যা পরীক্ষা দিয়েছে প্রতি বছর প্রত্যেকের বাড়ি আপনি যেতেন? প্রত্যেকের বাড়ি যেতাম। কিন্তু কেন, মানে না গেলে তো আমি বুঝতে পারতাম না। আমার ছেলেমেয়েরা টেস্টে কি রেজাল্ট করে, কার কি হয়, বাড়িতে বলতেও থাকে আমাকে, তুমি টেস্টে কিন্তু অঙ্কেতে ভালো করতে পারোনি, তুমি ইংরেজি ভালো করতে পারোনি, করতে হবে তোমাকে, এটা স্পেশাল কেয়ার নিতে হবে তোমার। এই করে করে দেখা যেত যে আমার স্কুলের 10% তো পাস করেই, 40% বেশি করে। আজও ট্রেডিশনটা বজায় আছে। এটা হচ্ছে এই কারণে যেতাম যে ছেলেমেয়েরা তাতে উৎসাহিত বোধ করতো, গার্জিয়ানরা উৎসাহিত বোধ করতো, আর গার্জিয়ান ইন্সপায়ার করার চেষ্টা করতাম যে আপনারা কিন্তু এই পরীক্ষার সময়টা একটু ভালো করে যত্ন করবেন, তার জীবনের প্রথম বড় পরীক্ষা, এই পরীক্ষাটা যে ভালো করতে পারে তো সারা জীবনটা শুভ হবে তার। কাজে এই কথা বলার পরে গার্জিয়ানরা খুশি হতেন। কি সুন্দর। টেলিফোনে আরেকজন বন্ধু আছেন, একটু কথা বলে নেব ফাঁকে। কে আছেন? নমস্কার দাদা। আমি 150 জন ছেলেমেয়ের বাড়িতে ঘুরে ঘুরে কোনো প্রধান শিক্ষক যাচ্ছেন, এই অসম্ভব কাজটি আজকের দিনে কোনো একজন শিক্ষক করেছেন বলে আমি তো অন্তত গত 10 পারবেন। তবে আজকের এই আয়োজন মানে আমার তরফে এখানেই আমরা শেষ করব। যেতে যেতে পরেশ স্যারের কথাগুলো আপনাদের শোনাবো এবং আপনাদের প্রত্যেককে বলতে চাইবো সবাই মিলে ভালো থাকবেন। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনায় আপনাদের সঙ্গে দেখা হবে। শুভরাত্রি। শুনুন। বছরে 15 বছরে শুনিনি ব্যক্তিগতভাবে। আপনার কি মনে হয় পরেশ স্যাররা নেই কেন? মাস্টারমশাইরা তো অত সময় পান না। তাছাড়া প্রাইভেট টিউশন হচ্ছে আজকে একটা ইন্ডাস্ট্রি, স্মল ইন্ডাস্ট্রি, কটেজ ইন্ডাস্ট্রি। প্রাইভেট টিউশন পড়তে হবে, না পড়লে আপনার ইচ্ছে করেনি কখনো প্রাইভেট টিউশন? না, আমি কোনো প্রাইভেট টিউশন করিনি এবং প্রাইভেটটা পছন্দ করতাম না। আমি সেভাবে বলতাম প্রাইভেট পড়িস না, তো আত্মবিশ্বাস চেয়ে পড়ছি, সেলফ ডিফেন্স নেই তুই। স্বামীজি সেই কথা বলতেন, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, যে আত্মবিশ্বাসটা কিছুই নেই, বাধা অনেক আসবে,
বাধার মুখোমুখি হতে, বাধা যার নাই সিদ্ধি তার নাই, বাধা যত বেশি সিদ্ধি তত ত্বরান্বিত হয়। স্বামীজি বলতেন, আমি এসব কথা মাঝে মাঝে বলতাম ওদের, আজও ওরা আমাকে মাঝে মাঝে বলে। আজকে আমার একটি ছাত্রী বলছিল এই কথা, তো স্যার সেসব কথাগুলো বলতে পারি না, এরকম আর কি। সুতরাং আজকে যে তারা ওইসব শিক্ষকরা যে নাই, আমরা দুঃখিতই। এইসব শিক্ষকরা আজকে কেউ সবাই করতে পারেন না। আমার তো আর সংসারের কোনো চিন্তা ছিল না, আমি আশ্রমেই থাকতাম, আর সেই জন্য আমার মনে হতো কি আমার ছেলে মেয়েরা, আমার তো। আপনি তো বিভিন্ন ফোরামে যান, রাজ্যস্তরীয় এবং দেশীয় নানা জায়গায় আপনি যান, আপনাকে এত এত মানুষ ডাকেন, এত এত মিটিং, সরকারি এত এত দপ্তরে আপনি প্রতিনিধিত্ব করেন, আজকেও আপনি করেছেন, এবং একটি রাজ্যস্তরীয় বৈঠকেও আপনি ছিলেন, সেখানে আপনাকে পূর্ণ মর্যাদায় আপনার কাছ থেকে বিভিন্ন বিষয় জানা হয়েছে নিশ্চয়ই। আপনি এইসব ফোরামে কি এই বিষয়গুলো তুলে ধরেন যে টিউশনের বিরুদ্ধে, আপনি টিউশন বন্ধ করা উচিত, বা শিক্ষা ব্যবস্থার জন্য আমাদের রাজ্যে এই পদক্ষেপটি নেওয়া উচিত? আমি খুব বেশি করে বলি না এইসব, কারণ এইসব বলা তো পছন্দ করেন না। তাছাড়া এই যে আজকে কথা হয়েছে আজকে যে বাচ্চারা এত ছোট একটা বই নিয়ে যায়, জানি না আপনাদের ছেলে মেয়ে দেখেছেন কিনা, ছোট্ট বাঁকা হয়ে যায়। এই বইয়ের বোঝা কমানোর কথা আমি চিরকাল বলে আসছি, এবং সিলেবাসটাকেও সংযত করার কথা বলছি। আরেকটা বিষয় হচ্ছে আজকাল যে ছেলেমেয়েরা খেতে পার কিনা, বা আমি এখানে গ্রামে বাস করি, রানীর খামার রামকৃষ্ণ আশ্রমটা গ্রামের মধ্যে, 300 পরিবার একটু শিক্ষিত না, এখন শিক্ষিত হচ্ছে। আর জঙ্গলের মধ্যে আমরা আশ্রম করেছি, সেই আশ্রমের আশেপাশে যা দেখতাম তাতে মনে হতো যে কি করলে ওদের মানুষ করা যায়। আমি রিটায়ার করার পরে ও যখন আশ্রমের জায়গাটা কিনি, তখন আমাকে সকলে বলছে এটা স্কুল করা। আমিও কিন্তু ইচ্ছে করেছিলাম, এগুলো অমৃতলাল সাহা আরো উকিল টুকিল তারা আছেন, আর সকলে বলছেন আমরা ঘর করে দেবো আর ফার্নিচার সব দেবো, আপনি সেটা শুরু করুন। আমি খুব চিন্তা করছিলাম, 2জন বন্ধুর সঙ্গে কথাও বললাম যে আমি যে স্কুল করি কি হবে, স্কুল করলে এখানে স্কুলটা ভালো স্কুল হবে, এবং যেহেতু আমরা আগে ওটা স্কুলের আদর্শ আছে আমাদের, আমরা স্কুল করি, এখানে 15 খানি জায়গা আছে, আর 5 খানি দিয়ে দিলাম স্কুলের জন্য, তা আমরা করতেই পারতাম, এবং সবার উৎসাহ ছিল। পরে চিন্তা ভাবনা করে বললাম আমি স্কুল করব না। অনেক অসন্তুষ্ট হলেন যে আমরা এতখানি গেলাম, আপনি আসতে চান না কেন? আমি বললাম যে আমি আসতে চাই এই কারণে, যদি স্কুল করি এটা ভালো স্কুল হবে, এবং এই স্কুলে টাকা দিয়ে লোকেরা পড়বে, অনেক টাকা দিয়ে পড়বে, ওরা ভালো স্কুলে পড়তে চায়। এই যে খ্রিস্টান মিশনারি স্কুল কতগুলো আছে, অনেক টাকা দিয়ে পড়ে। কিন্তু আমার এই পাড়াতে একটা ছাত্রও নাই 25 টাকা দিয়ে পড়তে পারে মাসে মাসে। ঠিক, গুরুত্বপূর্ণ। প্রদীপের নিচে অন্ধকার থাকবে, বাইরের লোক এসে পড়বে, আমি তেলা মাথায় তেল দিলাম, আমার ছেলেমেয়েরা অন্ধকারে পড়ে থাকবে, আমি স্কুল করবো না, করে নিচ্ছি। কি সুন্দর দর্শন। টেলিফোনে বন্ধু আছেন, সঙ্গে আরেকজন কে আছেন, কথা বলবো। নমস্কার। আরেকটু যে ভালোবাসেন ছেলে মেয়েদের, সেটা সবচেয়ে বড় লাভ হয়। আজকালকার শিক্ষকদের ছাত্রদের সম্পর্কটা বোধ হয় আগের মতো নেই। আগে ছিল, কোথায় ফারাকটা একটু বুঝিয়ে কোথায় ফারাকটা বললাম তো, ফারাক এত বেশি হয়ে গেছে যে এখন কি বলবো, কার দোষ করি কার কি বলি কে জানি। স্কুলে মাস্টারমশাই সিনসিয়ারলি ক্লাস করবেন না, স্কুলে যেসব স্কুলে ক্লাস হয় ভালো স্কুল বলে আমরা জানি, তাদের প্রত্যেক ছাত্রের প্রাইভেট টিউটর থাকে। তাদের স্বাবলম্বনের শিক্ষা দেওয়া হয় না, এটা সবচেয়ে বড় অভিশাপ। এবং শিক্ষক মাদের দায়িত্ব হচ্ছে এটা ওদের স্বাবলম্বী করে তোলা। আমাদের দেশের তো অধিকাংশ লোক ছেলে মেয়ে, আমি তো গ্রামে বাস করি, গ্রামে যে কয়েকটা স্কুল আছে, খ্রিস্টান মিশন স্কুল আছে, প্রচুর টাকা দিয়ে সেখানে ছাত্র পড়ে, কিন্তু আমাদের গ্রামের স্কুলগুলোতে ক্লাস হয় না, পড়াশোনা হয় না। যা পড়াশোনা হয় ছেলেমেয়েরা হজম করতে পারে না, হজম করার মতো পরিবেশ স্কুলে নেই। এবং সেটা আমার সবচেয়ে বড় দুঃখ যে শিক্ষকরা যদি তা করতে পারছে, পালন করতেন, তাহলে এটা হতো না। এবং যেসব ছেলে মেয়েরা ঘরে ঘরে আজকাল দেখি
যে খেতে পায় না, পড়তে পায় না, তাদেরও প্রাইভেট টিউটর রাখা একটা কত কষ্ট করে চলে, সত্যি সত্যি কষ্ট করে চলে, তবু তার শিশুর জন্য 100 টাকা মাইনে দেবে। 1-এ পড়ে, 2-তে পড়ে, আজকের এমন